আমি প্রথমে এই যে ২৪-এর যে ছাত্রগণ অভ্যুত্থান, এতে যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে এই যে বিবিসিতে আজকে যে রিপোর্টটা মানে গতকালকে যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে, ওর মধ্যে কিন্তু এর জবাব আছে, আপনার প্রশ্নের জবাব আছে। সেখানে তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, যাকে যেখানে পাওয়া যাবে আন্দোলনকারীদের, সেখানে তাদেরকে গুলি করে মারতে হবে। এই তো নির্দেশ সর্বোচ্চ পর্যায়ে। তো সেই নির্দেশ তারা পালন করছিল, এবং তারা যারা ডিউটিতে ছিল, ওই পুলিশ যারা বিভিন্ন জায়গায়, তারা কিন্তু তখনও পর্যন্ত অনেকে জানেই না যে শেখ হাসিনা পালিয়ে গেছে। কারণ শেখ হাসিনা তো 2 দিন আগে বলেছে শেখ হাসিনা পালায় না। তো এই যে কমিউনিকেটেড হতে তো একটু সময় লেগেছে। তারা কিন্তু নির্দেশ পালন করছে। আপনি মনে করেন যে নির্দেশ পালন করছে? নির্দেশ পালন করা ছাড়া তো আর কিছু না। কেন তারা কেন করবে? হাসিনা পালিয়ে যাওয়ার পরে যদি তারা জানতো, তারাও পালিয়ে যেত, এবং সমস্ত জায়গায় গিয়েছে। যে জায়গাগুলোতে হাসিনা পালিয়ে গেছে, এই খবরটা যে যাদের কাছে পৌঁছে নেই, তারাই এটা করেছে। এবং এটা দেখুন, মানে মানে বিভৎস ঘটনা। আমি না কেবল, সারা পৃথিবী স্তম্ভিত হয়ে গেছে যে আধা ঘন্টা সময়ের মধ্যে একটি মাত্র স্পটে 52 জনকে হত্যা করা হয়েছে। মানে সারা দেশের চিত্রটা তো আরও কত ভয়ঙ্কর এবং বিভৎস। রাজধানীতে কয়েকটি গুরুত্বপূর্ণ স্পট ছিল। যাত্রাবাড়িটা একটা বড় গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয়েছে আন্দোলনের স্টালিনগ্রাড। তো সেখানে সবচেয়ে দুর্বার প্রতিরোধ গড়ে উঠেছিল। তারপরে বাড্ডার এই অঞ্চলের বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে, তারপরে মিরপুরে, মোহাম্মদপুরে, এবং ওই শাহবাগে, ধানমন্ডিতে, এগুলোই তো হচ্ছে আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল, স্পট ছিল। এই জায়গাগুলো তো বিভৎস ঘটনা ঘটেছে। যাত্রাবাড়িতে সবচেয়ে বেশি নিহত হয়েছে, কেননা এটা শেখ হাসিনার পতন হওয়ার পরও বোধহয় আপনারা বললেন 2টার দিকে, তো 2টার দিকে সেখানে গুলি চালানো হয়েছে। হয়তো ওই কমিউনিকেটেড হয় নাই তখন পর্যন্ত, গুলি চালানো হয়েছে। এটা কিন্তু হাসিনার নির্দেশেরই প্রতিক্রিয়া। তো সেটা হয়েছে। যেমনটা রাকিবও বলছিল যে নিশ্চিত হওয়ার জন্য যে আসলে কি হচ্ছে, তখনও মাঠে যারা ছিল তারা জানতো না। এটা কিন্তু ধরুন দল হিসাবে এটা আওয়ামী প্যাটার্ন। এই যে ফ্যাসিবাদী একটা রাজনীতি, এই ফ্যাসিবাদী রাজনীতির আওয়ামী প্যাটার্নটা এরকম। আপনারা নিশ্চয়ই, আপনাদের একটা ঘটনা মনে করিয়ে দেই। স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান নির্দেশ দিলেন, নকশাল দেখামাত্র গুলি করো, নকশাল দেখামাত্র গুলি করো। মওলানা ভাসানী মজলুম জননেতা, তিনি এটার প্রতিবাদ করেছিলেন। জনসভায় তিনি বলেছিলেন যে মুজিবর, নকশাল কারো গায়ে সিল মারা থাকে না। তুমি নকশাল হত্যার নাম করে পুলিশ বাহিনী বা তোমার আরও যে সমস্ত ঘাতক বাহিনী আছে, তাদেরকে তুমি যে কোনো মানুষকে হত্যা করার, বিরোধী দলের নেতা কর্মীদের, কারণ সে মেরেই বলবে আমি নকশাল মেরেছি। এই যে ইনডিসক্রিমিনেট হত্যার যে ধারা, এটা কিন্তু ওই স্বাধীনতার পরে আওয়ামী লীগ এটা শুরু করেছিল, সূচনা করেছিল। এবং প্রত্যেকটা যতবার তারা ক্ষমতায় এসেছে, এই ধরনের হত্যাকাণ্ড এত বিভৎস না হলেও নানা রকমের হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে। এবার তো সবচেয়ে বিভৎসতম হত্যাকাণ্ডের মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করেছে। এর তো কোনো মানে আমার বিশ্বের ইতিহাসে এর নজির আছে কিনা। এটা মানে যুদ্ধ নয়, যুদ্ধে হয়তো অনেকে নিহত হয়েছে। আপনি কতটুকু আশাবাদী যে শেখ হাসিনাকে দেশের মাটিতে এনে আমরা বিচার দেখতে পারবো? এটা আসতেই হবে, এটা কোনো মানে এর কোনো ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নাই। কেন, দুনিয়া যদি সভ্য হয়, তো এই মানবতা বিরোধী এই অপরাধ, এই বিভৎসতা, এই তাণ্ডব, এই হত্যাকাণ্ড, এটার বিচারের বিরোধিতা কে করবে? সভ্য দুনিয়ার কোনো মানুষ কি এটা করতে পারে? বাংলাদেশের মিডিয়া নানা কারণে আজকে ক্লিপ পঙ্গু হয়ে গেছে, তারা হয়তো এটা বের করতে পারেনি, কিন্তু এমনিতেই এটা বের হয়েছিল। তারপরে এটা কিন্তু প্রামাণ্যকরণ করেছে এটা আন্তর্জাতিক মিডিয়া, বিবিসির মতো একটা মিডিয়া, এটা প্রামাণ্যকরণ করা হয়েছে। এবং এটা যে কোনো এডিটেড না, কোনো বিকৃত করা হয়নি, এবং এটা যে শেখ হাসিনার অবিকল কণ্ঠস্বর, সেটাও কিন্তু তারা ফরেনসিক টেস্টের মাধ্যমে প্রামাণ্যকরণ করেছে। তো সুতরাং এরপরে তো জাতিসংঘের যে বিভিন্ন প্রামাণ্য, তারা যে তদন্ত কমিটির যে সমস্ত রিপোর্ট, এগুলো তো আছে। তো সুতরাং এত কিছু থাকার পরে আপনার শেখ হাসিনাকে কে আশ্রয় দিয়ে রাখবে? ভারত তো দিয়ে রেখেছে, ভারত দিয়ে রেখেছে, কিন্তু দিতে পারবে না, বেশি দিন দেওয়া সম্ভব নয়। এটা অসম্ভব হয়ে যাবে। আমরা কি করে নিশ্চিত হব যে বেশি দিন? কেন আপনি এত না, আমি নিশ্চিত, কারণ আমি মনে করি যে দুনিয়া এখন অসভ্য হয়ে যায় না। দুনিয়াতে এখন যা খুশি তা করা যায় না। দুনিয়াতে এখন সমস্ত কিছু আপনার স্বেচ্ছাচারিতা, হত্যাকাণ্ড, গণহত্যা আমরা যদি নাও বলি, গণহত্যা অবশ্য বাংলায় বলতে পারি,
আমরা যদি জেনোসাইড না বলি, এটা তো মাস কিলিং। এই মাস কিলিংয়ের বিচার হবে না? বিনা বিচারে অজস্র মানুষকে হত্যা করা হয়েছে। তো মানে জাতিসংঘই বলছে 1400-র বেশি মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের হিসাবে তো 2000-এর বেশি বা 3000-এর 2500-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তো এই হত্যাকাণ্ডের বিচার হবে না? তারপরে তো প্রামাণ্য তথ্য প্রমাণ আছে। এবং একজনের যখন বিচার প্রক্রিয়া শুরু হবে বা এই বিচারে যখন সে শাস্তিযোগ্য হিসেবে ঘোষিত হবে বা রায় হবে, তাকে কিভাবে আপনি আশ্রয় দিয়ে রাখবেন? রাখার তো কোনো সুযোগ নেই। আপনি আশাবাদী শেখ হাসিনাকে দেশের মাটিতে এনে তো দালাই লামা না, বিচার করা সম্ভব হবে? ভারতে দালাই লামাকে আশ্রয় দিয়ে রাখা হয়েছে। শেখ হাসিনা ইজ নট এ দালাই লামা, সে ওরকম শান্তিবাদী কেউ না। সে তো খুনি, সে ঘাতক, সে নরহত্যাকারী এবং এদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচারকারী। এবং এহেন অপরাধ নাই যেটা করে নাই। গণতন্ত্র হত্যা করেছে, এদেশের মানুষের সমস্ত ভোটাধিকার থেকে নাগরিক যত অধিকার আছে সমস্ত কেড়ে নিয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, সে পুলিশকে ধ্বংস করেছে। তার শাসন আমলে পুলিশ বলে কিছু ছিল না। পুলিশ কি হয়েছিল? দলীয় ক্যাডারে পরিণত হয়েছিল। বিচারপতি বলে কেউ ছিল না, সে দলীয় ক্যাডারে পরিণত হয়েছিল। সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ পদসমূহে যাদেরকে বসানো হয়েছে, আজিজের মতো লোককে সেনাবাহিনীর প্রধান করা হয়েছে, যে একটা দুর্বৃত্ত পরিবারের মানুষ এবং সে এবং তার গোটা পরিবার দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত। তাকে সশস্ত্র বাহিনীর মতো একটা জাতীয় নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে, সেই বাহিনীর প্রধান করা হয়েছে। তার মানে তার ইচ্ছা অনুযায়ী সমস্ত নর্মস ভেঙে, সমস্ত আইন ভেঙে সেই কাজগুলো। এক্স্যাক্টলি। কিন্তু যেটা হচ্ছে সেটা যে আমরা তো নানা দিক থেকে অভিযোগ শুনছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করানো হচ্ছে। তো আওয়ামী লীগের পুনর্বাসন একটা প্রক্রিয়া চলছে। এই বিষয়টা আমি আপনার মন্তব্য শুনতে চাই। আমি তার আগে একটু শুনে নেই যে আপনি আসলে আওয়ামী লীগ সংগঠন আকারে আওয়ামী লীগের বিচার হবে বলে আশাবাদী কিনা? এখানে আমার একটুখানি ভিন্ন মত আছে। সেখানে ভিন্ন মতটা আমি খুব পরিষ্কার করে বলতে চাই। আমি মনে করি সংগঠন, রাজনৈতিক দল বা সংগঠন, এটা একটা পদ্ধতি, এটা একটা প্রক্রিয়া, এটা কোনো মানুষ নাই, এটা কোনো জান নাই, এটা কোনো জীবন নাই, এটা কোনো নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় না। রাজনৈতিক দল মানেই হচ্ছে মানুষের সংগঠন, বিভিন্ন মানুষ। তো এই মানুষ যারা অপরাধ করেছে সেই অপরাধীদের অতি অবশ্যই বিচার করা উচিত। এবং যদি এমন প্রমাণ করা যায় যেই অপরাধের অ্যাপারেটাস হিসাবে একটা দলকে ব্যবহার করা হয়েছে, তখন আপনার দল সম্পর্কে এটা ওই অপরাধীর শাস্তি হিসেবে, শাস্তির অংশ হিসাবে সে যে অ্যাপারেটাস হিসেবে যে দলকে ব্যবহার করেছে সেই দলের ব্যাপারে বিচার এবং আইন অনুযায়ী বিচার করে আপনি হয়তো কোনো ব্যবস্থা নিতে পারেন। কিন্তু এমনি মানে অ্যাজ সাচ আপনি একটা রাজনৈতিক দল এর বিরুদ্ধে মানে ওইভাবে ব্যবস্থা নেওয়ার আমি পক্ষপাতী না। আমি মনে করি যে যদি ধরেন আওয়ামী লীগ এত অপরাধ করেছে, মানে আওয়ামী লীগের লোকরা, আওয়ামী লীগের নেতৃত্ব থেকে আরম্ভ করে সমস্ত পর্যায়ের মানুষ এত অপরাধ করেছে, তার বিচার অবশ্যই হতে হবে। কিন্তু এখন আওয়ামী লীগকে আপনি কিভাবে বিচারের আওতায় আনবেন সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, আইন অনুযায়ী চিন্তা করতে হবে। কেননা আওয়ামী লীগ তো আর নিজে গিয়ে কাউকে হত্যা করেনি। আওয়ামী লীগ তো একটা মানুষ না, সে তো যন্ত্র না, সে তো টাকা পাচার করেনি। কিন্তু এই আওয়ামী লীগ যাদের দ্বারা পরিচালিত, বেশি এরকম নজির আছে যে যে দলের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের এরকম নজির আছে। আজকের বিশ্ব আর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সমস্যা মানে সময়টা তো এক না। তো আমি ব্যক্তিগতভাবে কিন্তু দল নিষিদ্ধের বিরুদ্ধে। আপনি জানেন আমি এর আগেও বলেছি যে ধরেন এই দেশে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, মানে পিকিংপন্থী বামপন্থী রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ ছিল। আসলে কি নিষিদ্ধ ছিল? কেউই নিষিদ্ধ ছিল না, সবাই কিন্তু সক্রিয় ছিল। জামাতে ইসলামী জীবন্ত ছিল আন্ডারগ্রাউন্ডে। তারপরে যে বামপন্থী তারা তো কলাকাটা রাজনীতি করেছে, সশস্ত্র রাজনীতি করেছে, সশস্ত্র সংগ্রাম করেছে। ওই টিপু বিশ্বাসরা, ওই হক সাহেবরা, তোহা সাহেবরা করেছে না। অর্থাৎ আপনি নিষিদ্ধ করা মানে তাকে সাপ্রেস করা, তাকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া, সে সক্রিয় থাকে। আচ্ছা।